বাংলাদেশ ব্যাংকের সার্ভার জটিলতা নিরসনে কাজ চলছে। চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ। গতকালের লেনদেন সম্পন্ন হবে আজ। বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিলেন না ভোজ্য তেল ব্যবসায়ীরা। এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁয়াজের বাজারে হতবাক ক্রেতা বিক্রেতারা। কম থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই। ক্রয় ক্ষমতার বাইরে পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই। পুরান পেঁয়াজটা, নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। বান্দরবানের নির্জন পাহাড়ি সড়কে কোটি টাকার অনিয়ম। এক যুগ পর শুরু হয়েছে কার্পেটিং। প্রভাবশালীদের সুবিধা দিতে সরকারি অর্থের নয়-ছয়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ক্লিয়ারিং সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারেনি। বিদ্যুৎ বিভ্রাট ও যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়। আজ সাপ্তাহিক ছুটির দিনেও সার্ভার জটিলতা নিরসনে কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি চালু রয়েছে। এর মাধ্যমে লেনদেন করা যাবে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আরটিজিএস ও অন্যান্য পদ্ধতিতে যেসব সমস্যা হচ্ছে তা দ্রুত সমাধান হবে। গতকাল দুপুর নাগাদ বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ ত্রুটির কারণে এই জটিলতা তৈরি হয়। বিদ্যুৎ চলে গেলে ইউপিএস 10 মিনিটের মতো ব্যাকআপ দেয়। এরপর জেনারেটরে চলার কথা থাকলেও জেনারেটর চালু হয়নি। ফলে পুরো সিস্টেম ডাউন হয়ে যায় এবং ডেটা সেন্টারের কার্যক্রম বন্ধ হয়। কেন্দ্রীয় ব্যাংক নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবারের সব লেনদেন শুক্রবার সম্পন্ন হবে। দর্শক, এটিএম বুথের লেনদেনের খবর জানার চেষ্টা করব। বগুড়া যেতে চাই, আমার সহকর্মী বেহরুল সুজন সেখানকার খবর রাখছেন। সুজন, আজ শুক্রবার গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংকের সার্ভার জটিলতার খবরটা যেমনটা আমরা বলছিলাম, লেনদেনের কোনো সমস্যা কি চোখে পড়ছে কিনা, আজ গ্রাহকরা কি বলছেন? ইশরাত, বাংলাদেশ ব্যাংকের সার্ভার গতকাল বিকেলে ডাউন হওয়ার পরে এটিএম বুথগুলোতে বিশেষ করে নেটওয়ার্কের যে ঝামেলাটি শুরু হয়েছিল, সেটি আমরা গতকালকে বিকেলে বা সন্ধ্যার পরে কিছু কিছু এটিএম বুথে সমস্যার কথা শুনেছিলাম। তবে ইশরাত, ভালো খবর হলো সকাল থেকে বগুড়া শহরের যে এটিএম বুথগুলো রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের বড়গোলা এলাকায়। এখানেই কিন্তু বেশিরভাগ বেসরকারি ব্যাংকগুলোর ব্রাঞ্চ রয়েছে এবং ব্রাঞ্চের আশপাশেই কিন্তু একটি করে অন্তত বুথও রয়েছে, তাদের ফাস্ট ট্র্যাক রয়েছে। তো বুথগুলোতে আমি খোঁজ নিচ্ছিলাম সকাল থেকে, কিন্তু ইশরাত এখানে লেনদেন স্বাভাবিক। গ্রাহকরা এসে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে চাহিত অর্থ, তাদের কাঙ্ক্ষিত যে অর্থ, সেটি কিন্তু তারা তুলতে পারছেন। কিছু কিছু ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের সার্ভার গতকাল বিকেলে ডাউন হয়ে যাওয়ার পরে কিছুটা প্রভাব এই অঞ্চলের এটিএম বুথগুলোতেও পড়েছিল। সরাসরি ব্যাংকের যে লেনদেনটা করতে পারছিলেন গ্রাহকরা, সেটি কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে আজকে কিন্তু ইশরাত সকাল থেকে বেসরকারি ব্যাংকগুলোর যে বুথগুলো রয়েছে, আমি আশপাশে মোটামুটি 20-25টি বুথ রয়েছে এই এলাকাতেই। মোটামুটি বলা চলে বগুড়া শহরের ব্যাংক পাড়া নামেও এটি পরিচিত। এখানে বেশিরভাগ ব্যাংকেরই বগুড়া কোনো ব্যাংকের জোনাল অফিসও রয়েছে। তো এই এলাকার যে বুথ, সেগুলোতে কিন্তু ইশরাত সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে গ্রাহকরা কিন্তু স্বাভাবিক যে লেনদেন তারা কিন্তু সেটি করতে পারছেন, তারা টাকা তুলতে পারছেন, এমনকি জমা দেওয়া যায় যে বুথগুলোতে সেখানে তারা টাকা জমাও দিতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুজন। ভোজ্য তেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা। বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন, চড়া চাল ডাল সহ মশলার দরও। রমজানের আগে নিত্যপণ্যের বাজারের এমন দশায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে নতুন টেনশনের নাম সয়াবিন তেল। হঠাৎ করে দাম বেড়েছে লিটারে 9 টাকা। এটিকে বাণিজ্য মন্ত্রণালয় অযৌক্তিক বললেও তাতে কি আদৌ কিছু যায় আসে? ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সেই বর্ধিত দামেই। তার মানে সরকার ব্যবসায়ীদের দাম কমানোর আহ্বান জানালেও কেউ কথা রাখেনি। অথচ কদিন আগেও 189 টাকা লিটারে যে তেল মিলেছে, এখন তা কিনতে হচ্ছে প্রায় 200 টাকায়। সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে সীমিত ও মধ্য আয়ের মানুষ।
যে পরিস্থিতি এখন দেশে চলতেছে দ্রব্যমূল্যের, আমরা সাধারণ জনগণ মনে করেন চাকরি করে খাই, যারা নিম্নমানের মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যে হারে বেতন বছরে একবার বাড়তেছে, গত সপ্তাহে ছিল 189 টাকা, এখন 8-9 টাকা বাইরে সয়াবিন তেল। এখন আমরা হলো গরিব, আমরা গার্মেন্টস শ্রমিক, এখন আমরা যে বেতন পাই পরিবার পরিজন নিয়ে চলতে অক্ষম। দোকানিদের অভিযোগ, লাভের গুড় খাচ্ছেন কর্পোরেট বেনিয়ারা। আগের মতোই লিটারে সেই 5 টাকাই লাভ করছেন তারা। এখন হলো 198 টাকা। আমাদের লাভ আগেরটাই আছে, মানে লিটার প্রতি আমাদের 5 টাকা করে লাভ থাকে আর কি। এখনো পরিপূর্ণভাবে সবগুলো আসে নাই, মাত্র 2 লিটার আসছে। আর 5 লিটার আমরা 1 কার্টুন নিচ্ছি, আগের কিছু আছে, এখন আগেরটাই বিক্রি করতেছি। 5 লিটার এখনো কাস্টমার হাতে আমরা দিই নাই। এদিকে চালের বাজারে দুর্দিন থামছে না। শোনা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, কিন্তু দেশের বাজারে এখনও চড়া। সরু চালের জন্য গুনতে হবে 70 থেকে 85 টাকা কেজি প্রতি। আবার ভাতের সাথে যে আরামে একটু ডাল খাবেন সে জো নেই, কেননা দেশি মসুরের দাম এখন 150 টাকা। ছেড়ে কথা বলছে না আটা ময়দাও। দ্রব্যমূল্য চালের দাম আগের মতোই আছে, দাম কমে নাই, কিন্তু ক্রেতা নাই। যে পরিমাণ মানুষের ইনকামের সোর্স দরকার তত পরিমাণ মানুষ সেরকম ইনকাম নাই, কারণ হচ্ছে একজনের ব্যবসা বিক্রি আমাদের কম। আদা রসুনের পাশাপাশি মশলার বাজারেও ঊর্ধ্বগতির খবর মিলছে। রোজার আগেই এমন দশা, তাহলে রমজান শুরু হলে কিভাবে টিকে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হালি পেঁয়াজের মৌসুম শেষ আর মুড়ি কাটা আসতে বাকি আরও প্রায় 15 দিন। এর মাঝে রাজধানীতে পণ্যটির দাম আরেক দফায় বেড়েছে। এজন্য যোগানের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা, আর বাজারে এসে পিলে চমকে উঠছেন ক্রেতারা। এর বাইরে সবজির দোকানে গত বছরের মতো স্বস্তি নেই। এখনো 100 টাকার বেশি গুনতে হবে একাধিক পণ্যের জন্য। বাকিটা জানাচ্ছেন সহকর্মীরা। গত বছরের সাথে যদি এই বছরের শীতের সবজির বাজার তুলনা করি তাহলে কিন্তু বলতে হবে খুব বেশি দাম সেই তুলনায় কমেনি, তবে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি উদাহরণ দিই, গত বছরের এই সময়টায় বেশিরভাগ সবজি আসলে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই দামই কিন্তু এখন 70 থেকে 80 টাকা কেজি হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ছুটির দিনে নতুন বাজারে আসলে একরকম ক্রেতাদের আনাগোনা কম, তার উপর আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর কেজি এখন 100 টাকা হাঁকা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু 50 থেকে 60 টাকা পিস হিসেবে ওঠানামা করছে। একটু সমস্যা হচ্ছিল বৃষ্টিপাতের জন্য, অনেকটা আমি আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাবো। আপনি আস্তে আস্তে সবজির দাম কমে, অনেক তো সবজির দাম অনেক কমে আসছে। গত 7 দিন আগেও আমরা যে পেঁয়াজের কেজি 100 থেকে 110 টাকা কেজি রেখেছি, সেই দাম এখন হঠাৎ করে 130 টাকা, কোনো কোনো দোকানে 140 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ আসতে আর মাত্র 10 থেকে 15 দিন বাকি, এবং হালিক মৌসুমের যে পেঁয়াজ সেটি একদমই শেষ পর্যায়ে বলা যায়। এই যে মাঝের সময়টায়, এই সময়টাই কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা এগুলা স্টকে রাখে, যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা বাড়িয়ে ফেলে। পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই, পুরনো পেঁয়াজটা। নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। পরে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। গোপালগঞ্জের শীতের সবজির বাজার কিন্তু এখন জমে উঠেছে, কিন্তু সেই তুলনায় সবজির দাম কিন্তু কমেনি। প্রতিটি সবজিরই দাম চড়া। বিক্রেতারা বলছেন কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি বাজারে আসছে না, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগাছালি অনেক নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আজ সবজির দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজি বাজারে থাকলেও তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বলে তারা জানান। আরও কম থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই, ক্রয় ক্ষমতার বাইরে। উত্তরাঞ্চলের সবজির বাজারের খবর জানতে সহকর্মী নাজমুল হোসেনের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় সবজি বাজার জিয়া বাজারে। এইখানটায় শীতকালীন সবজি কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। এখানটা সর্বনিম্ন মূল্য যাচ্ছে সবজির মূলা 7 থেকে 10 টাকা পাইকারি, এবং সর্বোচ্চ দাম যাচ্ছে 80 থেকে 100 টাকা করলার দাম। সেট ভাড়া দেওয়া লাগে দিন 200-300 টাকা। সব তো মাল তুলে নিয়ে তারপরে 2-20 লাভ করে খায়। বিক্রেতাদের কাছে যে জানতে পেরেছি, তাদের পরিবহন খরচ, হাটের খরচ ধরে তারা এই উৎপাদিত পণ্যটা বাজার থেকে কিনে নিয়ে যে বিক্রি করে, ফলে সাধারণ ক্রেতা রয়েছে তাদের কাছে দামটা বেশি হাঁকানো হয়। এই যে এইটার দাম 40 টাকা, তাহলে এটা শীতকালে বাজার হিসেবে এটার দাম বেশি হল না? বাজারে সেভাবে প্রতিফলনটা পাইনি এখন পর্যন্ত, তুলনামূলক দাম বেশি। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ সবজির বাজারের দর। দর্শক, বিজনেস স্টুডিওতে একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে।
দর্শনায় কেরু চিনিকলের আখ মারাই শুরু হবে আর কিছুক্ষণ পরপরই সেখানে যাওয়ার চেষ্টা করব। সহকর্মী জিসান আহমেদ সেখানে রয়েছেন, সেখানকার খবর তিনি রাখছেন। জিসান, খবর জানাবেন, আখ মারাই শুরু হলে কি চিনিকল কিছুটা লাভের মুখ দেখতে পারে কিনা এবং নতুন যন্ত্র চালু নিয়ে কোনো সিদ্ধান্ত কি আসলো কিনা? ইসরাত, আখ মারাই মৌসুম শুরু হচ্ছে প্রতি বছরের মতো এবারও ডিসেম্বরে শুরু হচ্ছে। অন্যান্যবার আমরা যেটা দেখতাম যে ডিসেম্বরের শেষ সপ্তাহে আখ মারাই কার্যক্রম শুরু হতো, কিন্তু এবার একটু ভিন্ন। ডিসেম্বরের শুরুর সপ্তাহে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে কেরু চিনিকল কর্তৃপক্ষ। আমরা যেটা জেনেছি যে 25-26 আখ মারাই মৌসুমে ৭৬,০০০ মেট্রিক টন আখ মারাই করা হবে এবং যা থেকে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,২৫৬ মেট্রিক টন। চিনি রিকভারির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.০৬% হারে, এবং সেটা আমরা জেনেছি যে আজ বিকাল ৪টা থেকে যে সনাতন পদ্ধতি রয়েছে অর্থাৎ কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে। বিএমআরই প্রকল্প নিয়ে যেই ধোঁয়াশা ছিল, আশঙ্কা ছিল, সেটি কিন্তু আসলে আজ চালু করা হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তবে এই মৌসুমে এই বিএমআরই প্রকল্প চালু হতে পারে বলে জানিয়েছে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, কর্মকর্তারা রয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে বিকাল ৪টায় এই আখ মারাই কার্যক্রমের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান, এবং তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং আমরা যেটা জেনেছি, আনুষ্ঠানিকতা যেটা রয়েছে যে ঠিক ৪টার সময় দোয়া মাহফিল হবে এই কেরু চিনিকল প্রাঙ্গণে, এবং এই চিনি আখ যে মারাই মৌসুম অর্থাৎ দোয়া মাহফিলের পরেই কিন্তু কেন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়েই এই কার্যক্রম শুরু করা হবে। এবার অর্থাৎ এই চলতি যেই আখ মারাই কার্যক্রম শুরু হচ্ছে সেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৯ কার্যদিবস, অর্থাৎ ৬৯ কার্যদিবস মিল। অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে তারকান্দায় অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৪টি দোকান। ভোরের সদর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাজারের একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয়, এরপর পার্শ্ববর্তী দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় 14টি দোকানঘর। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বান্দরবনের জনমানব শূন্য পাহাড়ি এক সড়কে মিলেছে কোটি টাকার অনিয়মের অভিযোগ। 2013 সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি। কিন্তু 1 যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হয়েছে নতুন করে কার্পেটিংয়ের কাজ, আর সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরনো ইট। কয়েকজন প্রভাবশালীর সুবিধার জন্য অর্থের এমন নয়ছয়ের অভিযোগ স্থানীয়দের। জনমানব শূন্য পাহাড়ি পথ, নেই কোনো গ্রাম, নেই কোনো যাত্রী। তবুও 2013 সালে বান্দরবানে টাইগারপাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 1 যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি, তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট। এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। ওখানে তো কোনো গাড়ির রাস্তা না, ওটা হবার কথাও না। কোনো গ্রাম নাই, পাড়া নাই, কোনো নাই, এই রাস্তাটা যেতে যায় ওই আর্মি ক্যাম্পের পর্যন্ত। অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা। জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং ঠিকাদার সমন্বয়ে এখানে তারা একটি জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে তাদের নির্মিত রাস্তায় নতুন করে কার্পেটিং করতে কোনো ছাড়পত্র নেয়নি এলজিডি, আর পুরনো ইট ব্যবহারের বিষয়ে জানে না সংস্থাটি। এলজিডি কর্তৃক রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে কোনো অনাপত্তিপত্র নেননি। এসব অনিয়মের বিষয়ে জানতে ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে এলজিডি কর্তৃপক্ষকে উকিল নোটিশও দিয়েছে এক ব্যক্তি। টেন্ডারের চুক্তিপত্রের বাইরে গিয়ে ভিন্ন একটা স্থানে কেন উন্নয়ন সরকারের জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে কেন নির্মাণ কাজ হচ্ছে, কার স্বার্থে হচ্ছে, কেন হচ্ছে, এই ধরনের কোনো ব্যাখ্যা উনি আজকে পর্যন্ত প্রদান করেন নাই। তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা উন্নয়ন করা হয়েছিল। পরবর্তীতে 2006 সালে রাস্তাটি এলজিডির গেজেটভুক্ত হয়। রাস্তাটির নাম যৌথকামার টাইগারপাড়া সড়ক।
জনবসতিপূর্ণ এলাকার প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা পাহাড়ে বসবাসকারীদের। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, বিজনেস টুডেতে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত রয়েছে, তবে কিছুটা বেড়েছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্যমতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 122 টাকা 75 পয়সা, সর্বনিম্ন ছিল 122 টাকা 70 পয়সা। এদিকে রবিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 165 টাকা 27 পয়সায়, সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 164 টাকা 72 পয়সায়। রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 144 টাকা 69 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 144 টাকা 30 পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। রবিবার সর্বোচ্চ দর ছিল 81 টাকা 13 পয়সা, 80 টাকা 32 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। রবিবার সর্বোচ্চ 96 টাকা 13 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল 95 টাকা 15 পয়সা। পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে, সর্বোচ্চ 32 টাকা 72 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বুধবার সর্বোচ্চ লেনদেন হয় 87 টাকা 75 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 87 টাকা 35 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 39 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।